তো এই অধ্যায়টা নিয়ে যদি আমরা যদি পড়ি, এখানে আমাদের পড়ার অনেক কিছুই আছে এবং ছোট টপিক হইলেও এখানে কিন্তু অনেকগুলা প্রশ্ন, টাইপ অনেকগুলা। আমরা যদি প্রথমে বলি যে হাইড্রা থেকে কোন কোন জায়গাটা থেকে প্রশ্ন আসবে। প্রথম কথা আছে যে হাইড্রা থেকে আমরা কি কি পড়বো, হাইড্রার যে যে টাইপ গুলো আছে, হাইড্রার টাইপের মধ্যে প্রথমে হাইড্রার গঠন, হাইড্রার গঠনের বাহ্যিক গঠন প্লাস অভ্যন্তরীণ গঠন দুইটাই পড়তে হবে, ঠিক আছে। তারপর যদি আমরা আসি সিলিন্ডারন, এখান থেকেও প্রশ্ন আসে। এবার যদি আমরা আসি নিডোসাইট, এখান থেকেও প্রশ্ন আসে। হাইড্রার চলন, তারপরে সব থেকে বেশি দুইটা জায়গা থেকে আসে, সেটা হচ্ছে কি হাইড্রার শ্রমবন্টন, ঠিক আছে, আর এটা যে মিথজীবিতা। তার মানে এটা গঠন বাহ্যিক এবং অভ্যন্তরীণ, এটা একটা টাইপ, সিলিন্ডারন একটা টাইপ, নিডোসাইট একটা টাইপ, চলন একটা আলাদা টাইপ, আর শ্রমবন্টন এবং মিথজীবিতা দুইটাই মিলে গিয়ে একটা টাইপ। আমরা প্রথমে যদি আসি হাইড্রা, তো হাইড্রার শব্দটা কই থেকে আসলো? আমাদের যে আব্রাহাম টেম্বলে নামক একজন বিজ্ঞানী আছে, তিনি বলছিলেন, একটা গল্পের কথা বলছিল, হারকিউলিস নামে একটা গল্প ছিল, যেই গল্পে একটা 9 মাথাওয়ালা কি ছিল, ড্রাগন, যেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি তাকে যতবারই হচ্ছে হারকিউলিস কাটতে গেছে ততবারই হচ্ছে নতুন করে আরো 2টা মাথা তৈরি হয়েছে। ঠিক এরকম হাইড্রা এমন একটা প্রাণী, যেই প্রাণী কিনা যদি এরকম একটা হাইড্রা থাকে, তাকে যদি আমি যদি একটা এই মাছ বরাবর ভাঙ্গি, ঠিক আছে, এ মরে না গিয়ে ওই এই খণ্ডটা একটা আলাদা হাইড্রায় পরিণত হয়, এটা একটা কি আলাদা হাইড্রায় পরিণত হয়, এবং এদের একটা বিশেষ ক্ষমতা আছে যার নাম হচ্ছে কি পুনরুৎপত্তি ক্ষমতা, ঠিক আছে কিনা। এই পুনরুৎপত্তি ক্ষমতার কারণে এদের কোনো স্বাভাবিক মৃত্যু হয় না। আর এই যে এই ধরনের বৈশিষ্ট্যটার জন্য সে ওই গল্প হারকিউলিস গল্পটার যে ড্রাগনটার নাম ছিল, ড্রাগনটার নাম ছিল কি হাইড্রা, সেই অনুযায়ী এই প্রাণীটার নামও দিছে কি হাইড্রা, ঠিক আছে। কারণ হাইড্রা যদি আমরা গঠনে চলে যাই, স্বভাব বাসস্থান তোমরা একটু পড়ে নিও, যেহেতু ওয়ান শর্ট ক্লাস, এখানে মনে হয় যেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। স্বভাব বাসস্থান কোথায় থাকে, যদি বলি স্বভাব এবং বাসস্থান মানে কি কোথায় থাকে, এটা হচ্ছে কোথায় থাকে, মিঠা পানিতে, ঠিক আছে, মিঠা পানিতে। তবে মাথায় রাখতে হবে এরা স্রোতযুক্ত পানিতে থাকতে পারে না, এটা হচ্ছে কি বদ্ধ জলাশয়, যেমন পুকুর, নালা, খাল, বিল এগুলোতে থাকে। নদীতে কম পাওয়া যায়, কেন নদীতে কি থাকে, স্রোত থাকে। আর এদের স্বভাব বলতে এদের রং কি, তিনটা, পৃথিবীতে এখন পর্যন্ত 40 প্রকারের হাইড্রা পাওয়া গেছে। কয় প্রকারের? 40 প্রকার, যার মধ্যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে মাত্র 3 প্রকারের, ঠিক আছে কিনা। এক একটার কালার এক এক রকম, হাইড্রা ভলগারিসের কালার একরকম, হাইড্রা ওলিগান্টাসের কালার একরকম, আছে না বইয়ে, তুমি এটা একটু দেখে নিবা, ঠিক আছে। তো আমরা মেইনলি আমরা সৃজনশীল অংশটাতে চলে যাচ্ছি হাইড্রার গঠন। হাইড্রার গঠন দুই ভাগে পড়বে, একটা বাহ্যিক গঠন আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ। প্রথমে আসি আমরা বাহ্যিক গঠন। যখন সৃজনশীল পরীক্ষা আসবে হাইড্রার বাহ্যিক গঠন বর্ণনা করো, কারণ মনে রাখবা হাইড্রার 3টা অংশ থাকে। কয়টা অংশ? 3টা। এক নম্বরে হাইপোস্টোম, আমি আগে নামগুলো লিখে রাখি, হাইপোস্টোম। 2 নম্বরে আছে কি দেহকাণ্ড, ঠিক আছে, আর 3 নাম্বার আছে কি পাদ চাকতি। তাহলে আমরা হাইড্রার কয়টা অংশ পাচ্ছি? 3টা। একটা হচ্ছে হাইপোস্টোম, দেহ, কাণ্ড। মনে রাখবা এখান থেকে তোমাদের চিত্র শুরু হইলো, তুমি চিত্র না আঁকলে লাভ নাই। মনে রাখবা হাইড্রা একটা নলাকার প্রাণী। কিসের মতো? নলাকার প্রাণী। এই নলাকার প্রাণীর একটা প্রান্ত বদ্ধ, ঠিক আছে, আর একটা প্রান্ত কি খোলা। এই খোলা প্রান্তটাকে বলতেছি আমরা হাইপোস্টোম। এই খোলা প্রান্তটাকে আমরা কি বলতেছি হাইপোস্টোম, ঠিক আছে। এবং এই হাইপোস্টোমের কেন্দ্রে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলতেছি আমরা কি মুখ ছিদ্র। কে কে বুঝছো বলো? তাহলে এখানে ব্যাখ্যা দিলে কি দিবা, যে হাইড্রার যে খোলা প্রান্তটা আছে, এই খোলা প্রান্তটাকে বলা হচ্ছে হাইপোস্টোম। হাইপোস্টোমের কেন্দ্রে একটা ছিদ্র বলেছে, যেটাকে আমরা কি মুখ ছিদ্র। ওই মুখ ছিদ্রের সাথে তারা খায়, আবার এই দিক দিয়ে হাগে, মানে কি যেদিক দিয়ে খায় সেদিক দিয়ে মল ত্যাগ করে, ঠিক আছে। এই হচ্ছে, তাহলে এই যে হলো আমাদের হাইপোস্টোমের ব্যাখ্যা শেষ। এবার আসি আমরা দেহকাণ্ড। দেহকাণ্ডতে আবার কতগুলা উপাদান পাওয়া যায়। 1 নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে কি কোর্সিকা। কি পাবো কোর্সিকা। তোমরা কেউ চাবুক দেখছো? চাবুক। এই হাইপোস্টোমের চারদিকে এরকম কতগুলা চাবুকের মতো অংশ সৃষ্টি হয়। এই চাবুকের মতো অংশগুলোকে আমরা কি বলতেছি কোর্সিকা। এটাকে কি বলি? কোর্সিকা। এবং এই কোর্সিকার কতগুলো ব্যাটারির মতো, কিসের মতো? ব্যাটারির মতো স্থান আছে, আর এই স্থানগুলোতে থাকে নিডোসাইট। এই স্থানে কি থাকে নিডোসাইট থাকে। এরপরে 2 নম্বরে আসি জননাঙ্গ। জননাঙ্গ, ঠিক আছে। তবে মাথায় রাখবা যে কার ক্ষেত্রে? হাইড্রার ক্ষেত্রে জননাঙ্গ স্থায়ী না,
বিশেষ ঋতুতে তৈরি হয়। কি বলছি রে? স্থায়ী না। আমাদের যেমন মানুষের ক্ষেত্রে কি অলওয়েজ জননাঙ্গ থাকে, পুরুষদের পুরুষ জননাঙ্গ, মহিলাদের কি মহিলা জন, কিন্তু এদের ক্ষেত্রে কি থাকে না? জননাঙ্গ অলওয়েজ থাকে না। তবে এরা কিন্তু ভিন্নবাসী। ভিন্নবাসী মানে কি? যেই হাইড্রাতে পুরুষ জননাঙ্গ তৈরি হয় সেখানে কি স্ত্রী জননাঙ্গ তৈরি হয় না, আবার যেখানে স্ত্রী জননাঙ্গ তৈরি হয় সেখানে কি পুরুষ। তারপর আমরা বলবো যে দেহের উর্ধ্বাংশে একটা অংশ স্ফীত হয়ে তৈরি করে শুক্রাশয়। কি করে? শুক্রাশয়। আর নিম্নাংশের অংশ স্ফীত হয়ে তৈরি হয় কি? ডিম্বাশয়। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আমরা জননাঙ্গ হিসেবে কি কি পাইলাম? শুক্রাশয়, আর এটা কি রে? ডিম্বাশয়। ওকে। এবং 3 নাম্বার আমরা পাবো মুকুল। কি পাবো? মুকুল। বলছে বিশেষ ঋতুতে যখন হাইড্রা পর্যাপ্ত পরিমাণে খাবার পায় তখন তাদের শরীরের নিচের অংশ থেকে, দেহের নিচের অংশ থেকে একটা অংশ বড় হয়ে কি তৈরি করে রে? মুকুল তৈরি করে, এবং এই মুকুলটা পরবর্তীতে একটা কি পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত হয়। কথাটা বুঝতে পারছি? এটাকে আমরা কি বললাম? মুকুল। তাহলে আমরা তার দেহকাণ্ডে কি কি জিনিস পাইলাম? দেহকাণ্ডে 3টা জিনিস পাইছি, কোর্শিকা, জননাঙ্গ হিসেবে শুক্রাশয়, এবং কি রে? ডিম্বাশয়, এবং পাচ্ছে কি? মুকুল। এবং এই সবার শেষে একটা দেখবা যে প্রান্তটা বদ্ধ, এই প্রান্তে একটা চাকতির মতো অংশ আছে, যাকে বলতে রে পাদক চাকতি। আর এই পাদচাকতিটা হচ্ছে আমাদের গোলাকার এবং আঠালো। এটার মাধ্যমে তারা ওই যে বদ্ধ পানিতে যে কোনো কঠিন কাণ্ড বা কঠিন উপাদানের সাথে কি থাকে? দেহটাকে লাগাই রাখে। কথাটা বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের কি বাহ্যিক গঠন। পারবা? কি পারবা? বাহ্যিক গঠন পরীক্ষাতে চিত্র আঁকবা, চিত্র আঁকা এইভাবে লিখবা, হাইপোস্টম, খোলা প্রান্ত গুলো হাইপোস্টম, হাইপোস্টমের কেন্দ্রে একটা মুখছিদ্র, কি ছিদ্র থাকে? মুখছিদ্র, শেষ, আর কিছু লাগবে না। কোর্শিকা, হাইপোস্টমের চারদিকে কতগুলো চাবুকের মতো হচ্ছে কি থাকে রে? প্রবর্ধন থাকে, তাদেরকে আমরা কি বলবো? কোর্শিকা। যদি আর একটু বেশি লিখতে চাও, কোর্শিকায় কতগুলো ব্যাটারির মতো থাকে, আর এই স্ফীত অংশের ভিতরে কি থাকে? নিউরোসাইট। এবারে আছে জননাঙ্গ। বিশেষ ঋতুতে শরীরের উপরের অংশ থেকে শুক্রাশয় এবং শরীরের নিচের অংশ থেকে কি ডিম্বাশয়ের সৃষ্টি হয়, এবং মুকুল যে হচ্ছে পাদচাকতির কাছাকাছি কোন একটা অংশ মানে কি হয়? স্ফীত হয়ে মুকুল সৃষ্টি করে, যেটা পরবর্তীতে পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত হয়। এবার আসি কি? পাদচাকতি। পাদচাকতি কি বললাম? যে খোলা প্রান্ত, বদ্ধ প্রান্তের দিকে একটা গোলাকার চাকতির মতো আঠালো অংশ আছে, যাকে আমরা বলবো কি? পাদচাকতি, যার সাথে সে কোনো কঠিন বস্তুকে আঁকলে অবস্থান করে। ক্লিয়ার? পারবানি? তাহলে এটা গেল আমাদের কি? বাহ্যিক গঠন। এখন আসি আমরা কি? অভ্যন্তরীণ গঠনে। ডাক্তারটা কই? পড়া বোঝা যাচ্ছে তো নাকি? এবার দেখো অভ্যন্তরীণ গঠন। কোথায় আসলাম? অভ্যন্তরীণ গঠন। তো আমরা যখন প্রাণীর বিভিন্নতা পর্যায়টা পড়ি তখনই বলছিলাম যে এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, আর নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, মানে কি রে? 2 স্তরী। কয়টা স্তর? 2টা স্তর। এই 2 স্তরের মধ্যে বাইরেটা হলো কি? এপি ডার্মিস, আর ভিতরের স্তরটাকে বলা হয় কি রে? গ্যাস্ট্রো বা এন্ডোডার্মিস। গ্যাস্ট্রো বা ডার্মিস বা হচ্ছে কি রে? এন্ডোডার্মিস। এখন দেখো এখানে সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে, ডিরেক্ট তোমাকে সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসবে যে হাইড্রার আণুবীক্ষণিক গঠন বর্ণনা করো। তখন তোমাকে এই 2টা আঁকতে বলতে হবে, অথবা এইভাবে আসতে পারে হাইড্রার প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করো। চিত্র অঙ্কন করলে তখন আর তোমার কি দেওয়ার দরকার নাই? ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। এত সময় নাই যে তুমি একেবারে সব লিখে লিখে একদম ইয়া করবা, চিত্র দিবা। ঠিক আছে? তাহলে এপিডার্মিস যখন তোমাকে বলবে, তাহলে প্রশ্নটা বুঝছো তো? তোমাকে যখন বলবে যে অভ্যন্তরীণ গঠন অথবা আণুবীক্ষণিক গঠন অঙ্কন করো, তখন শুধুমাত্র তুমি কি করবা? চিত্র আঁকবা। আর যখন তোমাকে বলবে যে বাইরের স্তরটি নিয়ে ব্যাখ্যা করো, ভিতরের স্তরটি ব্যাখ্যা করো, তখন তুমি আলাদা আলাদা করে লিখবা। এখন দেখো আমাদের যে এপিডার্মিস, এপি মানে বাইরের, ডার্মিস মানে কি? ত্বক। এদের যে স্তরের মধ্যে বাইরের স্তরটা আছে, এই বাইরের স্তরে আমরা কয় ধরনের কোষ পাবো? 7 ধরনের কোষ পাবো। কয় ধরনের কোষ পাবো রে? 7 ধরনের কোষ। দেখো উল্টানো নাশপাতি আকৃতির মতো এক ধরনের কোষ পাওয়া যায়। কিসের মতো? উল্টানো নাশপাতি আকৃতি বা কলসের মতো এক ধরনের কোষ পাওয়া যায়। এই কোষগুলোকে বলা হয় পেশি আবরণী কোষ। এটার নাম কি বললাম রে? এটা আমি মিটাই ফেলি। এটার নাম হচ্ছে কি? পেশি আবরণী কোষ। মনে রাখবা, পেশি আবরণী কোষের উপরের অংশটা স্ফীত, নিচের অংশটা একটু সংকীর্ণ, এবং এদের কেন্দ্রে একটা করে কি থাকে? নিউক্লিয়াস থাকে। কেন্দ্রে একটা করে কি থাকে? নিউক্লিয়াস থাকে। ঠিক আছে? তাহলে আমরা একটা কোষের নাম পড়ে ফেললাম, পেশি আবরণী কোষ। এরপরে বলছে
দুটি পেশি আবরণী কোষের সংকীর্ণ যে এরিয়াটা আছে এই জায়গায় কতগুলা পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন কতগুলা কোষ থাকে, যে কোষগুলোর নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এর নাম কি রে? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। আমি একটা জিনিস বললাম যে পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন, কেন বলতো? এই কোষগুলা যে কোনো কোষে পরিণত হইতে পারে। তারা এই কোষটা নষ্ট হয়ে গেছে, ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজনের মাধ্যমে আবার কি রে পেশি আবরণী কোষ তৈরি করে ফেলে। কথাটা বুঝতে পারছি? তাহলে পেশি আবরণী কোষে এই ফাঁকে ফাঁকে যে গিয়া থাকে পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন কোষ থাকে তাদেরকে কি বলতেছি? ইন্টারস্টিশিয়াল কোষ। এবারে দেখো পরে যদি আমরা দেখি এইখানে আবার অনেকগুলা দেখবা যে এরকম ইন্টারস্টিশিয়াল কোষের ফাঁকে এক ধরনের রোম যুক্ত এক ধরনের কোষ থাকে, যেই কোষটাকে আমরা বলি সংবেদী কোষ। কি বলি এটাকে? সংবেদী কোষ। এটাকে কি বলবো রে? সংবেদী কোষ। কেন সংবেদী কোষ? এই যে তাদের বাইরে মানে যে তাদের যে ত্বক, আমরা হাইড্রা এরকম করে দেখলাম না বাহ্যিক গঠনটা, হ্যাঁ, এই বাইরের দিকে আমার কোনো খাদ্য বা আমাদের ওই হাইড্রার জন্য কোনো হচ্ছে কি রে ভয়ঙ্কর প্রাণী আসছে কিনা সেটার জন্য রোম যুক্ত এক ধরনের কোষ থাকে। সংবেদ মানে কি? সেন্স নেওয়া। আমরা যেমন টাচ করলে যেমন আমরা ফিল করি না, এটাও ফিল করতে পারে যে আমার বাইরে কোনো ক্ষতিকারক পতঙ্গ বা প্রাণী আসছে নাকি হচ্ছে খাদ্য আসছে। ঠিক আছে? এই সংবেদী কোষটার উপরে একটা রোম থাকে এবং এই সংবেদী কোষের নিচে আমাদের তোমরা মনে রাখবা কয়টা স্তর বলছি? দুইটা, এপিডার্মিস আর একটা হচ্ছে কি রে গ্যাস্ট্রোডার্মিস। এবং দুই ডার্মিসের মাঝখানে একটা আমাদের অকোষীয় জেলির মতো অংশ থাকে যার নাম কি রে? মেসোগ্লিয়া। যার নাম কি? মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া ঘেঁষে সংবেদী কোষের সাথে লাগানো অবস্থায় এক ধরনের কোষ থাকে যার নাম হচ্ছে স্নায়ু কোষ। এটার নাম কি রে? স্নায়ু কোষ। স্নায়ু কোষের কাজ কি? যেমন আমাদের ব্রেইনের কাজ কি বলতো? আমাদের ব্রেইনের কাজ হচ্ছে যেমন আমরা যেমন হচ্ছে কি বিভিন্ন করতে পারি, মানে সেন্স তো পাইছি বাট ওটাকে অ্যানালাইসিস করার লাগে না, ঠিক এরকম বাইরের সেন্স পাইছে ঠিক হয়ে কে নিল? সংবেদী কোষ। বাট ওটার অ্যানালাইসিস করে কে? স্নায়ু কোষ। অ্যানালাইসিস করে কে? এটার নাম হচ্ছে কি? স্নায়ু কোষ। ঠিক আছে? এছাড়াও দেখবা এই যে আমার ইন্টারস্টিশিয়াল কোষের ফাঁকে ফাঁকে দেখবা এক ধরনের কলস আকৃতির, কি আকৃতির? কলস আকৃতির একটা গঠন থাকে যার নাম হচ্ছে নিডোসাইট। যার নাম কি রে? নিডোসাইট। নিডোসাইট। ঠিক আছে? এবং দেখো এই পেশি আবরণী কোষের যে স্ফীত অংশটা আছে, এই পেশি আবরণী কোষের স্ফীত অংশের ক্ষেত্রে কতগুলা এরকম গোলাকার গোলাকার ছোট ছোট উপাদান পাবো যাদেরকে বলা হচ্ছে গ্রন্থি কোষ বা মিউকাস ক্ষরণকারী কোষ। ঠিক আছে? এদেরকে কি বলতেছি? মিউকাস কোষ। ঠিক আছে? বা এটাকে গ্রন্থি কোষও বলা যায়। কি বলা হয়? গ্রন্থি কোষ। কারণ এখান থেকে কি আরে মিউকাস ক্ষরণ হয়। কয়টা কোষ পাইলাম? 1 2 3 4 5 6। আরেকটা কোষ আমরা আগেই বলছিলাম যারা অলওয়েজ এখানে থাকে না, বিশেষ ঋতুতে তৈরি, তার নাম কি রে? জনন কোষ। যে জনন কোষটা আমরা এখানে দেখতে পাবো না। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার কি না? একদম ক্লিয়ার তো? তাহলে আমরা এপিডার্মিসে কি কি কোষ পাইলাম? 7টা কোষ। প্রথমে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের স্ফীত কোষে মিউকাস ক্ষরণ করে যেটা, সেটা হচ্ছে কি মিউকাস কোষ বা গ্রন্থি কোষ। দুইটা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে যে ইন্টারস্টিশিয়াল কোষ, কতটা লোম যুক্ত সংবেদী কোষ। সংবেদ অ্যানালাইসিস করার জন্য আছে আমাদের কি স্নায়ু কোষ। দেন হচ্ছে আমাদের হচ্ছে কি একটা আছে আমাদের কি নিডোসাইট। এখন এখান থেকে একটা শব্দ বলছিলাম না, শ্রম বন্টন। শ্রম মানে কি? কাজ। কার কাজ কি তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। যখন তোমার এরকম আসবে শ্রম বন্টন ব্যাখ্যা করো তখন তুমি মনে রাখবা পেশি আবরণের কোষ হচ্ছে কি তাদের বাইরের আবরণটা গঠন করা, বাইরের স্তর গঠন করা বা বাইরের আঘাতে ভিতরের অংশগুলোকে রক্ষা করা। মিউকাস করে কাজ কি? কাজ কি? মিউকাস ক্ষরণ করে পিচ্ছিল উপাদানে সাহায্য করা। ঠিক আছে? আবার ইন্টারস্টিশিয়াল কোষ তো বলে দিলাম যে কোনো কোষে পরিণত হইতে পারে। তারপরে সংবেদী কোষের কাজ কি? সংবেদী কোষের কাজ হচ্ছে সেন্স গ্রহণ করা বা উদ্দীপনা গ্রহণ করা। স্নায়ু কোষের ওই উদ্দীপনাকে সাড়া প্রদান করা। আর একটা নিডোসাইট, এটা অনেকগুলো কাজ, আত্মরক্ষা, খাদ্য গ্রহণ এবং কি রে শিকার ধরাতে সাহায্য করে। ঠিক আছে? এবার আসবো আমরা কোথায়? গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস মানে কি? ভিতরের স্তর। আমরা এখানে আঁকে ফেলবো একসাথে। গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে সেম জিনিসগুলাই পাওয়া যাবে, জাস্ট দুইটা কোষ বাদ দিয়ে। একটা হচ্ছে নিডোসাইট আর এটা জনন কোষ। তাহলে দেখো, তাহলে আমরা যদি 7টা থেকে 2টা বাদ দিই তাহলে কয়টা থাকলো? 5টা। গ্যাস্ট্রোডার্মিসে আমরা কয়টা কোষ পাচ্ছি? 5টা কোষ পাচ্ছি। তো 5টা কোষের মধ্যে প্রথমে আমরা যদি দেখি পেশি আবরণী কোষের পরিবর্তে এখানে একটা জিনিস থাকে পুষ্টি কোষ। কি বলে এটাকে?
পুষ্টিকোষ। এগুলো পেশি আবরণী কোষে বলা হয়, বাট এটাকে আলাদা করে নাম দেওয়া হয়েছে পুষ্টিকোষ। কেন? এর ভিতরে পরিপাক হয় এবং হাইড্রার পুষ্টি সরবরাহ করে এই কোষগুলা, বলে এটাকে কি বলতেছি রে? তাহলে এই পুষ্টিকোষ আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে এরকম ঘনপথ যুক্ত, আবার কতগুলা কোষ আছে যারা হচ্ছে কি ফ্লাজেলা যুক্ত। কথাটা বুঝতে পারছি? ঘনপথ মানে কি রে? ঘনপথ মানে কি? ঘনপথ মানে কি রে? এই এক এক সময় প্রবর্ধন, অ্যামিবার মতো দেখছো না? অ্যামিবার মতো ঘনপথ সৃষ্টি করে। এরা এইখানে এটা বড়, একটু পরে দেখবে এটা বড় হয়ে গেছে, এগুলা বলে কি ঘনপথ। ওই সেম দুইটা পুষ্টি কোষের মাঝে যে হচ্ছে আমাদের কি রে, ওই যে ইন্টারস্টিশিয়াল কোষ, তারপরে এখানেও আমাদের কি থাকবে? সংবেদী কোষ। আর সংবেদী কোষটা কার সাথে সংযুক্ত থাকবে? স্নায়ু কোষ। আর এর ভিতরে আমাদের কতগুলো কি থাকে? গ্রন্থি কোষ পাওয়া যায়। কথাটা বুঝতে পারছি? তাহলে এখানে কি থাকে না? আমরা বলছি লিউডোসাইট থাকে না, জনক। এইভাবে একটা বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে যেই কোষটা অনুপস্থিত তাদের গঠন, তাদের ব্যাপারে ব্যাখ্যা করো। তোমাকে কি করতে হবে? লিউডোসাইট নিয়ে ব্যাখ্যা করতে হবে, আর কি জনন কোষ নিয়ে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা কি পারবো? আর এটার নাম কি বললাম? পুষ্টিকোষ। পুষ্টিকোষ। এটার নাম কি বলছি রে? সংবেদী কোষ। হ্যাঁ, আর এটা আছে ইন্টারস্টিশিয়াল কোষ। আর হচ্ছে এগুলার নাম দিলাম কি রে? গ্রন্থি কোষ। কে কে বুঝছো বলো তো? ক্লিয়ার তো নাকি? তাহলে সেম সমবর্ণনা আমার হয়ে গেছে আগেই, কারণ আমরা এগুলা আগেই পড়ে ফেলছি। ঠিক আছে, এবারে দেখো, তাহলে এটা গেলো বাহ্যিক অভ্যন্তরীণ গঠন। যদি বলে অঙ্কন করো, এই ছবিটা আঁকে দিবা, শেষ। আর যদি মনে করো যে তোমাকে জাস্ট খালি এপিডার্মিসের গঠন ব্যাখ্যা করতে বলে, ছবি আঁকবা প্লাস কোষগুলোর নাম দিবা আর কাজ দিবা। সেম যে গ্যাস্ট্রোডার্মিসের কথা বলে ছবি আঁকবা, কোষগুলোর নাম দিবা আর কি লিখবা? কাজ লিখে দিবা, শেষ। আমাদের তাহলে একটা টাইপ সৃজনশীল শেষ। তোমাকে ঘ নম্বর প্রশ্ন আসতে পারে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য লিখো, পারবা না? আমার বইয়ে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নিডোসাইট। কি রে? নিডোসাইট, ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিডোসাইট। এখান থেকে অনেক প্রশ্ন আছে। নিউরোসাইটের গঠন ব্যাখ্যা করো, নিউরোসাইটের নেমাটোসিস্ট নিক্ষেপ করার কৌশল ব্যাখ্যা করো, শিকার ধরার কৌশল ব্যাখ্যা করো, তারপর হচ্ছে কি নেমাটোসিস্টের প্রকারভেদ। এতগুলা প্রশ্ন আছে, সো একটু ভালো করে দিবা। একটা পড়লে সবগুলাই মোটামুটি শেষ। প্রথমে আসে নিউরোসাইট কি। তাহলে ওই যে বললাম না, কোষিকার ভিতরে যে ব্যাটারি আছে, এই ব্যাটারির ভিতরে একটা যে কলসের মতো অঙ্গ আছে, যেটা হাইড্রার আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, চলন অর্থাৎ শিকার ধরাতে সাহায্য করে, সেই অঙ্গটাকেই বলা হচ্ছে কি রে? নিউরোসাইট। এই নিউরোসাইটের অংশগুলা, প্রথমে আসি গঠন। কি আসি? গঠন। নিউরোসাইটের কি কি অংশ আছে? মনে রাখবা, নিউরোসাইট দেখতে এরকম একটা 2 স্তর বিশিষ্ট আবরণ দ্বারা কি থাকে রে? আবৃত থাকে। কি থাকে? আবরণটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এই দুইটা স্তরের মাঝে একটা জায়গায় কি থাকে? নিউক্লিয়াস। কি থাকে রে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে আমাদের তাহলে 1 নাম্বার পয়েন্ট পয়েন্ট করে লিখবা পরীক্ষা আসলে। 1 নাম্বার লিখবা কি? আবরণ। যে নিউরোসাইট 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত, 2 স্তরের মাঝে কি থাকে? একটা বড় নিউক্লিয়াস থাকে। 2 নম্বরে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের কি আছে? নেমাটোসিস্ট। এখন দেখো, নেমাটোসিস্ট বলতে এদের ভিতরে এক ধরনের চাবুকের মতো অংশ আছে। তো চাবুকের মতো অংশটা 2 ভাবে থাকে, একটা হচ্ছে বদ্ধ অবস্থায় এক ভাবে থাকে, আর এটা হচ্ছে কি রে? মুক্ত অবস্থায় আরেক ভাবে থাকে। দেখো, এই বদ্ধ অবস্থায় যদি দেখাই, এখানে একটা ঢাকনা থাকে, ঢাকনাটার নাম হচ্ছে অপারকুলাম। ঢাকনাটার নাম কি? অপারকুলাম। ঢাকনাটার নাম কি রে? এই অপারকুলামের পরে তোমরা কেউ চাবুক দেখছো নি? এই চাবুকের ধরার জন্য একটা অংশ থাকে, ধরার, যেটা দিয়ে আমরা ধরি, এই চাবুকের ধরার মতো অংশ থাকে, এটার নাম হচ্ছে কি রে? এই যে নেমাটোসিস্টের এখানে এগুলা ব্যাখ্যা দিবা। ধরার মতো অংশটা গেলে কি? বাট। কি থাকে? বাট। এই বাটের মাথায় এরকম করে একটা পেঁচানো চাবুকের মতো সুতার মতো অংশ থাকে, যার নাম হচ্ছে নেমাটোসিস্ট। পার্থক্য বুঝবা? এটার নাম হচ্ছে নিডোসাইট। নিডোসাইটের মধ্যে যে চাবুকের মতো অংশটা আছে, এই যে এই চাবুকের মতো অংশটাকে বলি আমরা কি রে? নেমাটোসিস্ট। তাহলে আমি বাটটা যদি উন্মুক্ত হয়ে যায়, উন্মুক্ত মানে বুঝো, যখন আমি নিক্ষেপ করা হয় তখন এরকম থাকে, আর এই জায়গায় এরকম করে চাবুকের মতো অংশটা থাকে। এইটা হলো কি? বাট। আর এটা হচ্ছে কি?
নেমাটোসিস্ট। এই বাটে আবার দুই ধরনের কাটা পাবো। কয় ধরনের কাটা? তিনটা পাবো, বড় বড় কাটা। একটু কালার ইউজ করি। তিনটা পাবো এরকম কি রে, বড় বড় কাটা। আর একটা, এই তিনটা কাটাকে বলা হয় কি, বার্ব। এটাকে বলা হয় কি রে, বার্ব। এবং এখানে অসংখ্য ছোট ছোট কাটা পাবো। কি পাবো? অসংখ্য ছোট ছোট কাটা, এদেরকে বলা হয় বারবিউল। দেখছো নি কতগুলা নাম সেম সেম। যেটার উপরে সুতাটা থাকে সেটা বাট বা শ্যাফট। সুতাটাকে বলছি আমরা কি রে, নেমাটোসিস্ট। তিনটা বড় কাটা আছে বার্ব, আর অসংখ্য থাকে কি রে, বারবিউল, ছোট ছোট কাটা। এবং এই নেমাটোসিস্টটা একটা তরলপূর্ণ গহ্বরের মধ্যে থাকে। কার মধ্যে থাকে? তরলপূর্ণ। এই তরলপূর্ণ যে গহ্বরটা, এটা প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে পূর্ণ থাকে। আর এখানে একটা রাসায়নিক পদার্থ পাওয়া যায়, হিপনোটক্সিন। কি পাওয়া যায়? হিপনোটক্সিন। এই হিপনোটক্সিনের সাহায্যে কি হয়, তারা যে কোনো প্রাণীকে অবশ, আমরা যেমন হিপনোটাইজ করা বলি না, তারা এই জিনিসটা যদি, মানে ধরো এর কাছে কাছে কোন একটা বড় প্রাণী বা ছোট প্রাণী আসলো, বড় প্রাণী হলে এটাকে তাড়াই দিবে, আর ছোট প্রাণী হলে এটাকে কি করবে, খাদ্য হিসেবে গ্রহণ করবে। এই যে মাথায় একটা পিনের মতো অংশ থাকে, বুঝছো কিনা? সুই দিয়ে যেমন খোঁচা দেই না, ঠিক এরকম খোঁচা দেওয়ার মতো একটা অংশ থাকে। আর ওইটা দিয়ে খোঁচার মাধ্যমে তারা খোঁচাই তার সাথে ওর ভিতরে কি ঢুকে দেয়, হিপনোটক্সিন প্রবেশ করে দেয়। আর হিপনোটক্সিন প্রবেশ করে দিলে ওই প্রাণীটা মারা যায় অথবা কি হয়ে যায়, অবশ হয়ে যায়। কথাটা বুঝতে পারছি? আমরা কি কি পেলাম? নেমাটোসিস্টে কি পেলাম? বার্ব পাইলাম, বার্ব পাইলাম, আর কি রে, বারবিউল গেল। 3 নম্বর পয়েন্টে কি আছে? অপারকুলাম। আমরা তো বলে দিলাম কি রে, অপারকুলাম। অপারকুলাম কি? নেমাটোসিস্টের উপরে আমাদের এটা কি থাকে, ঢাকনার মতো অংশ থাকে। এই ঢাকনার মতো অংশটাকে বলি কি আরে, অপারকুলাম। এবারে 4 নম্বর আসলে নিডোসিল। কি থাকে? নিডোসিল। দেখো এই ঢাকনার পাশে দেখো একটা, আমি একটা লম্বা অংশ দিছি না, অ্যান্টেনার মতো। কিসের মতো রে? অ্যান্টেনার মতো একটা অংশ দিছি, এটাকে বলা হয় নিডোসিল। এটার কাজ কি? তোমাকে বন্দুক দেখছো নি, বন্দুকের ট্রিগার চাপলে গুলি বের হয়, ঠিক আছে? এটা যে নিডোসিল, ট্রিগারের মতো কাজ করে। এর আশেপাশে কোনো ছোট প্রাণী বা বড় প্রাণী আসলে সে বুঝতে পারে যে আমার এই আশেপাশে কি আসছে, কোনো ক্ষতিকারক হোক বা আমার জন্য খাদ্য আসছে, তখন তারা এই দিকে সিগন্যাল পাঠায়। আর এই সিগন্যালের ফলে কিভাবে কি হচ্ছে, একটু পরে আসতেছি। এই সিগন্যালের ফলে আমাদের অপারকুলাম খুলে যায়, আর নেমাটোসিস্ট গিয়ে আমাদের কি করতেছে, ওই প্রাণীটাকে মেরে ফেলতেছে বা তাড়াই দিচ্ছে। তাহলে আমরা নিডোসিল পাইলাম। নিডোসিলের কাজ কি? সংবেদন গ্রহণ করা। আরেকটা আছে পেশি তন্তু বা কি রে, পেশি তন্তু, যাকে আমরা আরেকটা নাম বলতে পারি লাসো। কি রে, লাসো। বানানো কি ভুল হয়েছে না লেসো? যাই হোক, তাহলে এই জায়গায় দেখবে এখানে কতগুলো এরকম করে পেশি তন্তু থাকে। এরকম করে কি থাকে রে, পেশি তন্তু থাকে। আর এখানে একটা পেশি তন্তু এরকম করে থাকলে এটাকে বলা হয় কি, লাসো বা লেসো। এগুলো আছে কি, পেশি তন্তু। কে কে বুঝছো বলো? নিউক্লিয়াস, পেশি তন্তু, আর এখানে এরকম করে পেছানো যে পেশি তন্তুটা থাকে, এই পেছানো পেশি তন্তুটাকে বলে কি আমরা, কি, লাসো। ক্লিয়ার? ক্লিয়ার নেই? গঠন যদি আসে তোমরা এইভাবে দুইটা ছবি আঁকবা, আর এইভাবে 5টা পয়েন্ট দিয়ে একটু 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 করে কি দিবা, ব্যাখ্যা দিবা। ক্লিয়ার? এখন আমরা আসি এই নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল। কি রে, নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল। আমরা ছবিটা এটা রাখে দিচ্ছি, আমরা আসলে জিনিসটা বোঝাই। কি বোঝাচ্ছি? নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল। ঠিক আছে? নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশলটা যদি আমরা বলতে চাই, কিভাবে নিক্ষেপ করে, তাহলে প্রথমে মনে রাখবা যে এই যে এর আশেপাশে কোনো যদি প্রাণী আসে, তার ওই যে নিডোসিলটা ওই সংবেদটা পায় যে আমার আশেপাশে কোনো, ধরো এটা একটা কি কম্পন, যখন পানিগুলো চলে, পানিতে চলে কম্পনের সৃষ্টি হয় না, এই কম্পনের ফলে নিডোসিলটা কম্পিত হয়, বুঝতে পারে যে আমার আশেপাশে কি ক্ষতিকারক প্রাণী হোক বা আমার খাদ্য প্রাণী আছে। যখন এটা নিডোসিল দেওয়া হয় তখন সে কি করে, এই যে আমাদের যে আবরণটা আছে না, এই আবরণের পানি ভেদ্যতা বাড়ায় দেয়। পানি ভেদ্যতা বুঝো তো, মানে ভিতর বাইরে থেকে ভিতরে পানি প্রবেশের জন্য ভেদন ক্ষমতাটাকে কি করে দেয়, বাড়ায় দেয়। এর ফলে পানি কি হলো, বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো। ভিতরে যখন প্রবেশ করলো, ভিতরে আমাদের হাইড্রোস্ট্যাটিক মানে পানির চাপটা কি হলো, বাড়ে গেল। এই পানির চাপের ফলে আমাদের অপারকুলাম শটান করে খুলে যাবে। আর যখনই অপারকুলাম খুলে যাবে, ওই যে নেমাটোসিস্ট একদম চাবুকের মতো চিক করে বের হয়ে আসবে, আর ওর মাথায় যে একটা কি আছে, সুইয়ের মতো অংশ আছে, সেটা ওই প্রাণীকে কি দিবে,
দংশন করবে, এই প্রাণীকে কি করে দিবে, দংশন করে তার ভিতরে কি আমাদের হিপনোটক্সিন প্রবেশ করে দিবে। এতে হয় ওই প্রাণী যদি বড় হয় সে ঝটকা খাই এখান থেকে চলে যাবে, আর যদি ছোট প্রাণী হয় সে হিপনোটক্সিনের প্রভাবে কি মারাও যাইতে পারে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখে ফেললাম, এটা নেমাটোসিস নিক্ষেপের কৌশল। এখন আমরা একটা জিনিস পড়ে নেই, তারপর হচ্ছে শিকার ধরার কৌশলটা পড়বো, ঠিক আছে? তাহলে প্রথমে আসি নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্টের প্রকারভেদ, এখানে একটা আমার একটু ঝামেলা হয় উচ্চারণগুলা, ঠিক আছে? কয় প্রকার? 4 প্রকারের নেমাটোসিস্ট আছে। আগে নামগুলো আমাদের বলো, আমি নাহলে উচ্চারণ করতে পারি না। এটা হচ্ছে কি রে? স্টিনোটিল। 2 নাম্বার হচ্ছে কি রে? ভলভেন্ট। তারপরে হচ্ছে আমাদের কি স্ট্রেপটোলিন নাকি, আর এটা স্টেরিওলিন নাকি, স্টেরিওলিন। এখানে একটু দেখো, নেমাটোসিস তো চাবুকের মতো অংশটাই। তো প্রথমে বলা আছে যে সব থেকে লম্বা দীর্ঘ বিশিষ্ট যে অংশটা আছে সেটা হচ্ছে কি এদের শেফট আছে, কি আছে? শেফট আছে, এবং শেফটের মাথায় একটা লম্বা সুতার মতো অংশ থাকে। এই ধরনের নেমাটোসিস্টকে আমরা বলি কি স্টিনোটিল। ভলভেন্ট শব্দটা যেখানে আসবে মনে করো, ভলভেন্ট মানে কি পেঁচানো, ভলভেন্ট মানে কি পেঁচানো। দেখো এরকম করে শেফটের মাথা থেকে যখন ইয়াটা বের হইছে তখন তারা এই দিক থেকে এরকম করে পেঁচায় 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 করে যুক্ত থাকে, ঠিক আছে? ভলভেন্ট মানে হচ্ছে কি পেঁচানো। এবার স্টেপটোলিন, এটা হচ্ছে শেফট নাই, কিন্তু তার যে সুতাটা আছে এরকম কিন্তু কি নাই, শেফট থাকে না এদের ক্ষেত্রে, সুতা আছে, এবং সুতার প্রত্যেকটা জায়গায় যাবে এরকম কতগুলা কি থাকে রে, কাটা থাকবে। কি থাকবে? কাটা থাকবে। তখন তার নাম হলো কি স্টেপটোলিন, ঠিক আছে? আর স্টেরিওলিন ক্ষেত্রে এর শেফট নাই, এর কাটাও নাই। তবে পার্থক্য কোথায় এটার সাথে, এই দুইটার পার্থক্য কোথায় বলো তো? এর শেফট আছে, কাটা নাই। এর শেফট নাই, কাটা আছে। এর শেফটও নাই, কাটাও নাই। কথাটা ক্লিয়ার? তোমাকে গ নম্বরে প্রশ্ন আসতে পারে যে নেমাটোসিস্টের প্রকারভেদ আলোচনা করো, তখন তুমি ছবি আঁকবা আর একটা একটা করে কি দিবা, ব্যাখ্যা দিবা। ক্লিয়ার? এখন আসি আমরা শিকার ধরার কৌশল। কি করলো? শিকার ধরার কৌশল। বুঝতেছো তো পড়া নাকি, নাকি স্পিড হয়ে যাচ্ছে? ঠিক আছে, তাহলে শিকার ধরার কৌশলটা যদি এই ছবিগুলো রাখি দিলাম, আমি জাস্ট খালি এইদিকে একটা আলাদা জিনিস লিখে রাখি, শিকার ধরার কৌশল। সাইডটা অফ করব। শিকার ধরার কৌশলটা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা হাইড্রার ছবিটা একটু আঁকে নেই। ঠিক আছে, এখন দেখো এই জিনিসটা দেখো, যে যখন এই জায়গাগুলো শিকার আসলো আশেপাশে, তাহলে তার 4 ধরনের যে আমরা নেমাটোসিস্ট বললাম, 4 ধরনের নেমাটোসিস্টের কাজ কি? 4 রকমের কাজ। কি করে? প্রথমে ওই যে স্টেপটোনিল দ্বারা তারা কি করে হিপনোটক্সিন প্রবেশ করাবে। ভলভেন্ট দ্বারা এটাকে কি পেঁচায় ধরবে, পেঁচায় ধরে বাকিবাদ জিনিসগুলো দিয়ে সে এটাকে মুখের কাছাকাছি নিয়ে আসবে। মুখের কাছাকাছি নিয়ে আসলে মুখ ছিদ্রের মাধ্যমে ওই পতঙ্গটা কি হয়, ভিতরে চলে যায়। এখানে কিছু কথা আছে যে সবাইকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে না। হাইড্রা সবাইকে খাদ্য হিসেবে গ্রহণ করে না। তারা সাইক্লপস বা কতগুলা ছোট ছোট পতঙ্গ আছে, যে সকল পতঙ্গের মধ্যে দিয়ে একটা রাসায়নিক পদার্থ খরিত হয়। রাসায়নিক পদার্থটার নাম কি দেখো তো? গ্লুটিওনিল নাকি, এই যে জিনিসটা বলতেছিলাম কি, গ্লুটাথিয়ন। খাদ্য পরিপাক, দেখো তোমাদের পেজ হচ্ছে 67 নাম্বার পেজে আছে, ঠিক আছে? অনেকক্ষণ ধরে ক্লাস করাচ্ছি তো রাসায়নিক পদার্থের নামটা মনে আসতেছিল না আর কি। তাহলে যে সকল প্রাণীর মধ্যে এই গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ আছে, এর কোর্সিকা বলো বা তার যে নেমাটোসিস গুলো শুধুমাত্র ওই ধরনের প্রাণীগুলোর প্রতি কি করে রে, সংবেদনশীল হয়, আর ওগুলাকেই তারা কি করে, খাদ্য হিসেবে গ্রহণ করে। ঠিক আছে, দেখো এই যে যেই পদার্থগুলো থেকে, যে প্রাণী থেকে গ্লুটাথিয়ন পদার্থ খরিত হয়, প্রথমে কি করে স্টিনোটিল দিয়ে হচ্ছে ওটাকে হিপনোটক্সিন প্রবেশ করে, অবশ করে। ভলভেন্ট দিয়ে ওটাকে পেঁচায় ধরে, তারপরে অন্যান্য কোর্সিকা গুলাকে এবার সংকোচন করে কোথায় নিয়ে আসে, মুখের কাছাকাছি নিয়ে আসে। মুখের কাছাকাছি নিয়ে আসলে এরা এবার খাদ্যটাকে ভিতরে নিয়ে যাবে। আমরা আগেই বলছিলাম না, হাইড্রার দেহটা নলাকার, এবং এর ভিতরে একটা গহ্বর থাকে, এই গহ্বরটার মধ্যে সিলেন্টেরন, কি রে, সিলেন্টেরন। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, এখন আমরা চলে যাব, খাদ্য খাইলো পরিপাক করতে হবে না, এবার চলে যাও হাইড্রার পরিপাক। ক্লিয়ার, বুঝছো তো? দেখো হাইড্রার খাদ্য পরিপাক
পাক ক্রিয়া। দেখো আমরা যেমন আমাদের যখন পড়ছিলাম তখন মনে হচ্ছে পরিপাক ক্রিয়া কয় প্রকার? দুই প্রকার, একটা যান্ত্রিক পরিপাক আর একটা কি রাসায়নিক পরিপাক। তাহলে কি বললাম, পরিপাক কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কি যান্ত্রিক আর এটা কি রাসায়নিক। বাট হাইড্রার ক্ষেত্রে পরিপাকটাকে দুই প্রকারই ভাগ করব, কিন্তু দুই প্রকারের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে কি বহির্কোষীয় পরিপাক আর এটা কি অন্তঃকোষীয় পরিপাক। এখন ধরো তোমাদের একটা জিনিস, যখন আমরা গ্যাস্ট্রোডার্মিস পড়ছিলাম মনে আছে, পুষ্টি আবরণী কোষ এরকম বলে কতগুলা ক্ষণপদ বিশিষ্ট আর কতগুলা কি পাইছি রে, ফ্লাজেলা বিশিষ্ট কোষ পাইছি। এটা কিন্তু হাইড্রার দেহকাণ্ড যদি আমরা চিন্তা করি, ধরো এটা যদি আমার হাইড্রা হয়, গ্যাস্ট্রোডার্মিস কোন দিকে থাকবে রে বাসা? বাইরের দিকে থাকবে এপিডার্মিস, এইদিকে থাকবে এপিডার্মিস, আর ভিতরের দিকে থাকবে কি রে, গ্যাস্ট্রোডার্মিস। আর গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে যে ফাঁকা অংশটার নাম তার কি, সিলিন্ডারন। তো যখন আমাদের মুখছিদ্র দিয়ে খাদ্যটা ভিতরে গেল তখন আমাদের হাইড্রার দেহটা সংকুচিত হবে, প্রসারিত হবে, সংকুচিত হবে, প্রসারিত হবে। এই সংকোচন প্রসারণের ফলে ওই প্রাণীটা পিষ্ট হয়ে কিসে পরিণত হবে, পেস্টে পরিণত হবে। এবং সেখানে আমাদের একটা এনজাইম আসে। তাহলে বহিঃকোষীয় পরিপাকটা কি? বহিঃকোষীয় পরিপাক মানে আমরা যেটা যান্ত্রিক পরিপাক করছিলাম না রে, খাদ্যগুলোকে খাইলাম, দাঁতের সাহায্যে ছোট ছোট টুকরায় পরিণত করলাম, পাকস্থলীতে গেল, সংকোচন প্রসারণের ফলে কি কাইমে পরিণত হইলো। ঠিক এরকম এই জায়গাটা হচ্ছে কি যান্ত্রিক পরিপাকটাকে আমরা বলতেছি কি বহিঃকোষীয় পরিপাক। কি করলো, খাদ্য উপাদান সিলিন্ডারে গেল, হাইড্রার দেহ সংকোচন প্রসারণের ফলে ওই ওইটাকে ভেঙে পেস্টে পরিণত করলো। এবং এখানে একটা ঘটনা ঘটে, এখানে আমাদের ট্রিপসিন নামক এনজাইম আছে। কি ট্রিপসিন? কোন এনজাইম? ট্রিপসিন, যা আমিষকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইডে পরিণত, পলিপেপটাইড। তাহলে বহিঃকোষীয় মানে কি, সিলিন্ডারের মধ্যে কোন জাতীয় খাদ্যের পরিপাক হচ্ছে? আমিষ। এরপরে দেখো এই পেস্টটা এবার ওই যে আমার কার ভিতরে চলে গেল, ক্ষণপদীয় কোষের ভিতরে চলে গেল। পেস্টটা আমার কোথায় চলে গেল? ক্ষণপদীয় কোষের। আর ক্ষণপদের ভিতরে কোষের ভিতরে আমরা দেখাইছিলাম না এখানে আরো গ্রন্থি কোষ আছে কতগুলা। গ্রন্থি কোষ দুই প্রকার, একটা আছে মিউকাস ক্ষরণকারী আর একটা কি এনজাইম ক্ষরণকারী। এই অন্তঃকোষীয় পরিপাকে কি ঘটনা করতেছে, ওই যে বললাম না এনজাইম ক্ষরণকারী কোষ থেকে কি কি এনজাইম আসে, আমরা আমাদের যে যে এনজাইম আছে পরিপাক করার জন্য তাদেরও সেম অ্যামাইলেস। কি এনজাইম আছে? অ্যামাইলেস। বলো তো অ্যামাইলেস কি করে? শর্করা জাতীয় খাদ্যকে কি রে, গ্লুকোজে পরিণত করে। কোথায়? একদম ডিরেক্ট গ্লুকোজ লিখে ফেলবা, মল্টোজ টল্টোজ লেখার দরকার নেই। তারপরে আমাদের লাইপেস এনজাইম আছে, সেটা কি করে? এই লাইপেস এনজাইম লিপিড বা চর্বি জাতীয় খাদ্যকে কি করে রে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত করে। কথাটা বুঝতে পারছি? তাহলে দেখো আমাদের যেমন মুখগহ্বরে শুধুমাত্র শর্করা, পাকস্থলীতে শুধুমাত্র আমিষ, ক্ষুদ্রান্তে গিয়ে সব ধরনের খাদ্যের পরিপাক হয়েছে। তাহলে মনে রাখবা এদের বহিঃকোষে আছে প্রোটিন, আর অভ্যন্তরীণ যে পরিপাকটা সেখানে শর্করা এবং কি রে, চর্বি জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। বুঝছো কে? ক্লিয়ার নেই? মহিলা বুঝে নাই? ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, খাদ্যটা গেল সিলিন্ডারের মধ্যে পেস্টে পরিণত হলো, এবং এখানে আমাদের অ্যামাইলে কিরা এসে ট্রিপসিন এনজাইমের সাহায্যে আমিষটা ভেঙে পলিপেপটাইডে পরিণত হইলো। মানে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক আমাদের বাইরেই হয়ে গেল। এরপরে যখন অন্তঃকোষীয় পরিপাক যাবে, এই পেস্টটা কার ভিতরে চলে গেছে? ক্ষণপদীয় কোষে। ওখানে আবার দুই ধরনের গ্রন্থি কোষ আছে, একটা হলো কি মিউকাস ক্ষরণকারী আর এই এনজাইম। এই এনজাইম ক্ষরণকারী কোষ থেকে আমাদের এনজাইম আসে, শর্করাকে ভেঙে অ্যামাইলেস এনজাইম ভেঙে গ্লুকোজে পরিণত করে, আর চর্বি জাতীয় খাদ্যকে লাইপেস ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারলে পরিণত করে। ক্লিয়ার? হ্যাঁ, নিউরোসাইট কোর্সিকাতে পাওয়া যায়, সারা শরীরে থাকে, বাট কোর্সিকার সংখ্যাটা কি সব থেকে বেশি। এবার আসি আমরা এখানকার আরেকটা ইম্পর্টেন্ট টপিক, হাইড্রার চলন। সাইড টক, হাইড্রার চলন। হাইড্রা কি রে, চলন, অর্থাৎ হাইড্রা কিভাবে চলে। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমার একটা গাইডের মধ্যে একটা উদ্দীপক দেওয়া আছে না আমার বইয়ে, ঠিক আছে? দেখো ওই উদ্দীপকে তুমি একটু ভালো করে দেখবা। হাইড্রার চলন নরমালি দুইটা বেশি পড়তে হয়, একটা হচ্ছে কি লুপিং আর একটা কি সমারসল্টিং। প্রথমে আসো লুপিং। লুপিং এর আরেকটা নাম কি রে? না, হামাগুড়ি। হামাগুড়ি। এই সাইড টক,
তোমরা কেউ ইয়া দেখছো নি, টিনা টিনা? আরে জোকের ছোট ভার্সন, যেটা জোক তো নরমালি পানিতে থাকে, এটা যেন স্যাঁতসেঁতে ঘাস বন জঙ্গলে একটা এরকম থাকে না ছোট ছোট, চীনা জোক। চীনা জোক কেমন এরকম করে আসে না, এরকম করে আঙ্গুলটা এক জায়গায় দিল, এক জায়গায় নিল, আবার এখানে গেল, আবার এক জায়গায় দিল, এমনি গেল, আবার এইভাবে যায় না। লুপ মানে কি বলতো? লুপ মানে হচ্ছে আমাদের কি রে, ফাঁস। আর এটা যে একটা মাটি হয়, প্রথমে আমাদের হাইড্রাটা কি করে, তার শরীরটাকে প্রসারণ ঘটিয়ে কি করে, এরকম করে বাঁকায় নেয়। বাঁকায় নিলে একটা লুপ তৈরি হলো না। লুপের পরে এই যে পাদচাকতিটা আছে না, এই পাদচাকতিটাকে কোর্সিকার কাছাকাছি নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? এই যে আমাদের এটা, এইবার ছবিটা একদম কাছাকাছি দিবা, কোথায় নিয়ে গেছে? কোর্সিকার কাছে। আগে ছিল গ্যাপ, এবার কার কাছে? কোর্সিকার কাছে গেছে। এবার আবার দাঁড়াবে, তারপর আবার সেম ভাবে বাঁকাবে। মনে রাখবা লুপিং এর ক্ষেত্রে লুপ তৈরি হয় কয়টা? এক। কথা বুঝতে পারছি? কয়টা? একটা। এইভাবে তারা কি করে, দীর্ঘ পথ অতিক্রম করে, কিন্তু ধীরে ধীরে। তাহলে তোমাকে যদি বলা হয় হাইড্রার ধীর গতির চলন কোনটা, তখন বলবা লুপিং। আর দীর্ঘ পথ অতিক্রমের জন্য কোন চলনটা ব্যবহার করে, সেটা হচ্ছে কি লুপিং। তুমি ছবি আঁকবা, এরপরে ব্যাখ্যা দিবা। তাহলে তুমি প্রথমে কি করবা, হাইড্রা প্রথমে তার শরীরকে প্রসারণ ঘটিয়ে কোর্সিকাকে কোন একটা তলের সাথে সংযুক্ত করে, এরপরে পাদচাকতিকে কোর্সিকার কাছাকাছি নিয়ে আসে, আবার পাদচাকতির উপরে দাঁড়ায় যায়। ঠিক আছে, এইভাবে চলনটাকে বলতেছি আমরা কি রে, লুপিং। এবারে আসি আমরা সোমার সোল্ডিং। কি রে? সোমার সোল্ডিং, বা যেটাকে আমরা বলি ডিগবাজি। তার মোবাইল বাজতেছে, ডিগবাজি সাইলেন্ট করো। ডিগবাজি তুমি মনে রাখো, একদম তুমি মনে রাখো জায়েদ খান, এক কথায় শেষ। জায়েদ খানের মনে মানে না, ঠিক আছে কিনা? এই জায়েদ খান দিয়ে মনে রাখবা ডিগবাজি। অর্থাৎ একটা তলের উপরে হাইড্রা প্রথমে কি করে, তার দেহটাকে প্রসারণ ঘটায়া তার কি কোর্সিকা গুলোকে তলের সাথে সংযুক্ত করে। এবার পাদচাকতিটাকে সে কোর্সিকার কাছে না নিয়ে এটাকে উল্টায়া ওই সাইডে নিয়ে যায়। তাহলে প্রথমে সে এই যে কোর্সিকার উপরে এরকম করে দাঁড় হয়, কিসের উপরে? কোর্সিকার উপরে দাঁড় হয়। এরপরে এই যে পাদচাকতিটা আছে না, এই পাদচাকতিকে তার অপর পাশে ফেলে দেয়। তাহলে কোর্সিকার দিকে থাকলো, আর এটা চলে গেল কি রে, এই সাইডে। তারপর এখানে গিয়ে আবার দাঁড়ায় যায়। কথাটা বুঝতে পারছি? তাহলে দেখো তো এখানে আমাদের কয়টা লুপ তৈরি হয়েছে? ডিগবাজিতে লুপ তৈরি হয় দুইটা। কথাটা ক্লিয়ার? ঠিক আছে, বুঝছো বলো? তাহলে এটা গেল লুপিং, এটা গেল কি সমারসল্টিং বা ডিগবাজি। পারবা? এছাড়াও আরো অনেকগুলো আছে, যেমন ধরো তোমাদের আছে গ্লাইডিং। কি আছে? গ্লাইডিং। গ্লাইডিং এর শব্দটার সাথে মিল রাখবে, বলে স্লাইডিং। অর্থাৎ তাদের পাদচাকতি আছে না, এই পাদচাকতি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, এই রাসায়নিক পদার্থের জন্য সে কিছু এরকম করে কি করে যায়, স্লিপ করে যায়। তো এই স্লিপটাকে বলতেছি আমরা কি, গ্লাইডিং। কথা ক্লিয়ার? এবার আসো সাঁতার। কি করে রে? সাঁতার। কারণ তার তো কোর্সিকা আছে, এই কোর্সিকা গুলো সে করে কি করে, সাঁতার কাটে। ঠিক আছে, তাহলে কি হলো, কোর্সিকাকে ছড়ায় ছিটায় এক সাইড থেকে কি রে আরেক সাইডে যায়, এটাকে বলতেছি আমরা কি, সাঁতার। সাঁতার। এবারে আছে কি, ডুব। এটা আছে কি ডুব বা আরোহণ। আমরা যখন হচ্ছে পানিতে ডুব দিই, আমরা নাক বন্ধ করে শরীরটাকে ভেজে ডুব দিই না, ঠিক আছে? তখন এরা যখন ডুব দিতে যায়, মানে উপর থেকে নিচের দিকে যাবে, তখন তারা, তোমরা যেমন দেখছো নি সাঁতার কাটার সময় যখন জাম দিই, জাম দিই না, হ্যাঁ হ্যাঁ, সাপের মতো নিয়ম করে, তখন তারা কি করে, তাদের সব কোর্সিকাগুলোকে সংকুচিত করে নিচের দিকে ডুব দেয়। আর ভাষার সময় উল্টাটা, মানে ভাষার সময় আরেকটা আছে কি রে, ভাষা বা হচ্ছে কি রে আরোহণ। শুনো, ভাষা বা আরোহণে কি করে, তাদের এই যে কোর্সিকা বা পাদচাকতি থেকে এক ধরনের গ্যাস সৃষ্টি করে। কি তৈরি করে? গ্যাস। আর এই গ্যাস সৃষ্টি করার জন্য তারা শরীরটা কি হালকা হয়, আর হালকা হলে তারা নিচ থেকে কি হয়, ভাসে উপরের দিকে উঠে। কথাটা বুঝতে পারছি? আর একটা আছে কি চলন। একটা যে চলন, তোমরা সার্কাস দেখছো না, সার্কাস অনেক সময় দেখবে মানুষ হাতের উপর দাঁড় হয়ে চলে, হাঁটা চলা করে, ঠিক এরকম তারা কি করে, কোর্সিকার উপরে দাঁড় হয়ে এই কোর্সিকা গুলোকে এমনি করে এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গায় নিয়ে যায়। আর এখানে দুই ভাবে প্রশ্ন আসবে। এক, দীর্ঘ পথ অতিক্রম করার জন্য কোনটা, দীর্ঘ কিন্তু ধীর গতি, ঠিক আছে? আর এটা তো কাছে তবে কি রে দ্রুত গতি। এখন দুই ভাবে প্রশ্ন আসতে পারে।
এইটা এবং এটার মধ্যে পার্থক্য লিখো। বুঝতে পারছি? আরেকটা এভাবে একটা প্রশ্ন আসছে যে হাইড্রার চলনে বিভিন্নতা দেখা যায়, ব্যাখ্যা করো। যখন আমাকে এবার প্রশ্ন হাইড্রার চলনে বিভিন্নতা দেখা যায়, তখন কিন্তু তোমার যতগুলা লিখছি সবগুলাই ব্যাখ্যা দিতে হবে। আর যখন বলবে তুমি শুধু খালি দ্রুত চলে, তাহলে তুমি ডিগবাজি। তখন বলে কি দীর্ঘ পদ অতিক্রম করে, তখন তুমি কি করবা? লুপিংটা ব্যাখ্যা দিবে। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার? শেষ। আমাদের আর একটা টপিক আছে, সেটা হচ্ছে কি শ্রম বন্টন। আমাদের বইয়ে চলে যাও, শ্রম বন্টন। গ্লাইডিং মানে কি? স্লাইডিং মানে কি? স্লাইড করা মানে কি? এই যে আমি তোমাকে স্লিপ দেখাইলাম, তুমি দেখলা না? স্লিপ করা, স্লিপ করা। গ্লাইডিং হচ্ছে কি সে এক জায়গা থেকে পিছলায়া আরেক জায়গায় গেছে, রাসায়নিক পদার্থ ক্ষরণ করে পিচ্ছিল। এবার দেখো এখন সবাই দেখো পরে যেটা আসছে সেটা হচ্ছে কি ছিল? শ্রম বন্টন। যার মধ্যে আমরা একটা জিনিস পড়ে ফেলছি, শ্রম বন্টন। দেখো তোমাদের বইয়ে যখন লেখা আছে শ্রম বন্টন দুই প্রকার, একটা কোষীয় শ্রম বন্টন আর একটা আঙ্গিক শ্রম বন্টন। শ্রম বন্টনকে আমরা কয় ভাগ করছি? দুই ভাগে। পাইছো? এটা কোষীয় শ্রম বন্টন, কোষীয় শ্রম বন্টন। কোষীয় শ্রম বন্টন আমরা তোমাদের একটু আগেই পড়ে ফেলেছি। পুষ্টি আবরণী কোষের কাজ কি? পেশি আবরণী কোষের কাজ কি? বাইরের স্তর তৈরি করা। জনন কোষের কাজ কি? শুক্রাণু ডিম্বাণু তৈরি করা। তারপরে আছে আমাদের কি আছে এটার নাম? গ্রন্থি কোষের কাজ কি? গ্রন্থি এবং এনজাইম ক্ষরণ করা। নিউরোসাইটের কাজ কি? আত্মরক্ষা করা। তারপর হচ্ছে কি রে? তুমি প্রত্যেকটা কোষের নাম লিখবা। পেশি আবরণী কোষ, তার কাজ। জনন কোষ, এদিকে কি লিখবা রে? তার কাজ। তারপর আমাদের কি আছে? ইন্টারস্টিশিয়াল কোষ, সবগুলার কাজ। এবারে তুমি কোষীয় শ্রম বন্টন গেলা, এবার আসে আঙ্গিক শ্রম বন্টন। কি? আঙ্গিক শ্রম বন্টন। আঙ্গিক শ্রম বন্টনটা যদি আমরা বলি অঙ্গ, কোন অঙ্গের কাজ কি? তাহলে বলো মুখের কাজ কি ছিল? খাদ্য গ্রহণ এবং বর্জ্য উপাদান ত্যাগ। কোষীয়র কাজ কি ছিল? চলন এবং আত্মরক্ষা। তারপরে সিলিন্ডারের কাজ কি ছিল? খাদ্য পরিপাকে সাহায্য করা। পাকশক্তির কাজ কি ছিল রে? বিভিন্ন চলনে রাজা থেকে কোনো বস্তুর সাথে আটকে থাকতে সাহায্য করা। পারবা? এইভাবে তোমরা দুই ভাবে বললে, একটা শ্রম বন্টন কোষীয় শ্রম বন্টন, আর এটা হচ্ছে কি রে? আঙ্গিক শ্রম বন্টন। লাস্ট টপিক সেটা হচ্ছে কি আমাদের মিথজীবিতা। কে রে? কে কি বলো? আমাদের লাস্ট টপিক হচ্ছে কি মিথজীবিতা। মিথজীবিতা মানে কি বলতো? মিথজীবী বা কি সহচর্য বলা হয়। সহচর্য। দেখো আমরা সবাই বলছি না রে, এই পরিবেশে আমরা যারা যারাই বসবাস করি না কেন, সবাই সবার উপরে কোনো না কোনো ভাবে কি নির্ভরশীল। ঠিক আছে? ঠিক এরকম যখন দুইটা প্রাণী একই সাথে অবস্থান করে, ঠিক আছে, এবং পরস্পর পরস্পরের কি উপকার করে, উপকার না করলেও কেউ কারো কি করে না, ক্ষতি করে না, তখন এই ধরনের জিনিসটাকে বলা হচ্ছে কি মিথজীবিতা। মিথজীবিতা দুই প্রকার, একটা ধনাত্মক মিথজীবিতা আর একটা কি ঋণাত্মক। ধনাত্মক মিথজীবিতা কি হয়? দুইজন দুইজনের উপকার করে। আর ঋণাত্মক মিথজীবিতাতে একজন উপকৃত হয় আর একজন কি রে? অপকৃত হয়। বুঝে নাই কথা? তো এইখানে আমরা হাইড্রার ক্ষেত্রে ধনাত্মক মিথজীবিতাটা পাই। অর্থাৎ বলা আছে যে হাইড্রা যে গ্যাস্ট্রোডার্মিস আছে, এই হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে একটা ব্যাকটেরিয়া আছে, নাম তার কি রে? জুক্লোরেলা। দেখো সবাই ব্যাকটেরিয়ার নাম, ব্যাকটেরিয়ার নাম কি? জুক্লোরেলা। কি রে? জেড ডবল ও CHOLLERA না? নাম কি ভুল হইছে? CHA। আরে ধরে রাখো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। কি বললাম? হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে একটা জুক্লোরেলা নামে কি থাকে রে? ব্যাকটেরিয়া থাকে। বানান ভুল হলে তোমরা একটু দেখে নিও। এই যে ব্যাকটেরিয়াটা আছে, ব্যাকটেরিয়া এবং হাইড্রা পরস্পরকে কি করতেছে? উপকার করতেছে। কারণ তোমার জন্য একটা বইয়ে লেখা আছে, কেউ করতেছে আমাদের কি মানে হাইড্রা কিভাবে উপকৃত হয়, উপকৃত হয়, আর ব্যাকটেরিয়া কিভাবে উপকৃত হয়। ঠিক আছে? তাহলে হাইড্রা দেখো, প্রথমে আমরা ব্যাকটেরিয়ার উপকৃতটা যদি বলি, মনে করো যে এই যে হাইড্রা যে শ্বসনটা করে, শক্তি শ্বসন প্রক্রিয়া কি হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে এ কি করে রে? সালোক সংশ্লেষণ করে। তাহলে যদি হাইড্রার মধ্যে সে না থাকতে পারতো, তাহলে সে শ্বসনের জন্য কি পাইতো না? সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড পাইতো না। এছাড়াও হাইড্রার দেহের ওই যে মুখ ছিদ্র আছে না,
এই মুখছিদ্রের মধ্যে অনবরত ভিতরে কি যায়, পানি। আমরা জানি কি শ্বসনের জন্য কি কার্বন ডাই অক্সাইড এবং কি দরকার, পানি দরকার। ওই পানিটাও পায় কার জন্য, সে হাইড্রার জন্য। এই ফলে সে কি করে, খাদ্য তৈরি করে। আর খাদ্য তৈরি করে সে কি করতেছে, সে যদি খাদ্য তৈরি করে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া এখানে কি খাদ্য খেয়ে বাঁচে থাকতেছে। ঠিক হাইড্রা তাহলে কি কি উপকার পাইলো, এই যে সালোক সংশ্লেষণ করলো, এখান থেকে যে অক্সিজেনটা উৎপন্ন হলো, সেই অক্সিজেনটা হাইড্রা তার কি শ্বসন কার্যে ব্যবহার করে। এবং ব্যাকটেরিয়া যে খাদ্যটা উৎপাদন করলো সেই খাদ্যটাকে সে শক্তি হিসেবে ব্যবহৃত করে। এইভাবে হাইড্রা উপকারিত হয় আর কিরে ব্যাকটেরিয়া উপকৃত হয়। আর এইটাই হলো তাদের কিরে মিথজীবিতা। এখন একটা লাস্ট টপিক বলে রাখি, তোমাদের বইয়ে কি যে একটা অংশ আছে জানো, শ্বসন আর রেচন। মনে রাখবা শ্বসন আর রেচন সবগুলাই ব্যাপন প্রক্রিয়ায় হয়। আর এটা আছে কি, এটা পরিপাক। এই পরিপাকটা তোমরা কি পরিপাক বলতেছে, এটার নাম কি, আরে প্রজনন। প্রজননটা তোমরা একটু নিজেরাই দেখো, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে না। ঠিক আছে।